নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মুখরোচক ঢ্যাঁড়সের এক অপূর্ব রেসিপি। এই রেসিপিটা তোমরা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। আর রেসিপিটা আমি বেশ অন্য রকমভাবে বানাচ্ছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই দেখো একদম নরম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু ঠিক এই রকমই নরম কচি ঢ্যাঁড়সটা নিতে হবে। ঢ্যাঁড়সগুলো একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আমি দুভাগ করে নিয়েছি। যদি তোমরা খুব ছোট সাইজের ঢ্যাঁড়সটা পাও তাহলে কিন্তু গোটা রেখেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। ঢ্যাঁড়সগুলো গোটা অবস্থাতে ধুয়ে তারপর কাটতে হবে, নইলেই কিন্তু একটা হরহরে ভাব থেকে যাবে। ঢ্যাঁড়স গোটা অবস্থাতে ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সটা ভালোভাবে মেখে নিলাম। এরপর 5 মিনিটের জন্য ঢ্যাঁড়সটা রেস্টে রেখে দিচ্ছি, যাতে ঢ্যাঁড়সের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়েছি হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে রাই সর্ষে। এখানে আমি রাই সর্ষের ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু হলুদ সর্ষেটাও দিতে পারো। সর্ষের সাথে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে পোস্ত। এই দিকে খেয়াল রেখো যাতে সর্ষের পরিমাণটা খুব কম হয়। সর্ষের পরিমাণ বেশি হলে কিন্তু রেসিপিটার মধ্যে তেতোভাব চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। একদম হালকা করে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা অতি অবশ্যই পুরোটাই সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এরপর মশলা দিয়ে মেখে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো রকম দরকার নেই। এই রেসিপিটা আমি ঢাকনা ছাড়াই বানাবো, কারণ ঢাকনা দিয়ে দিলেও কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে একটা হরহরে ভাব চলে আসবে। ঢ্যাঁড়সগুলো একদমই নরম রয়েছে, সেই জন্য ভাজতে ভাজতেই ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে। এইদিকে আমি অল্প কয়েকটা চিনে বাদাম নিয়ে নিয়েছি। ড্রাই রোস্ট করে রেখেছিলাম। চিনে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো ঢ্যাঁড়সটাও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিনে বাদামগুলো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, যেই মিক্সিং জারের মধ্যে মশলাগুলো ভেজে রেখেছিলাম। এখানে আমি চিনে বাদামের ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি চিনে বাদামটা না থাকে তাহলে চাইলে কিন্তু তোমরা কাজু বাদামেরও ব্যবহার করতে পারো। একদম দেখো একটু দানা রেখে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইভাবে করেই কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে হবে। ঢ্যাঁড়সটা দেখো এদিকে ভাজা হয়ে গেছে, হালকা একটা লালচে রং ধরে গেছে। ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু হরহরে ভাবটা একদমই চলে গেছে। এরপর ঢ্যাঁড়সগুলো নাবিয়ে রাখছি। এই কড়াইয়ের মধ্যেই আবারও আমি প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। রান্নাটার মধ্যে আমি যতটা সম্ভব কম তেল দেওয়ার চেষ্টা করেছি। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কালো জিরে আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটার সাথে বেশ ভালো যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি ছোট্ট সাইজের একটা আলু সরু করে কেটে রেখেছিলাম, ঠিক আলু ভাজার মতো করে আলুটা দিয়ে দিলাম। আলুর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে ভেজে নিচ্ছি, যাতে একটু সময় লাগে আলুটা ভাজতে। আর এই ভাজতে ভাজতেই আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আলুর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটোর অর্ধেকটা অংশ। অর্ধেকটা টমেটো ছোট্ট ছোট্ট করে কুচি করে দিয়ে দিয়েছি। এরপর আলু আর টমেটোটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়।
এখানে আমি রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি, এই জন্য কিন্তু পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না। তোমরা যদি চাও রেসিপিটা আমিষভাবে বানাবে, তাহলে চাইলে কিন্তু খুবই ছোট্ট একটা পেঁয়াজ আর 2 কোয়া মতো রসুন মিহি করে বেটে নিয়ে এর সাথে এই আলু ভাজার পর অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিতে পারো মশলা দিয়ে। এখানে দেখো টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রত্যেক কটা গুঁড়ো মশলাই কিন্তু প্রায় 1 চিমটি করে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা কম পরিমাণে আমি মশলার ব্যবহার করছি। 1 চিমটি দিয়েছি হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই 4 ধরনের মশলা মিশিয়ে হয়তো হাফ চামচ হবে, এতটাই অল্প মশলার ব্যবহার করেছি। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম, নইলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু অল্প একটু শক্ত রয়েছে, এই মশলার জলের মধ্যেই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখো জলটা আমি আবারও একটু দিয়ে দিলাম, আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা মশলা রেখে দিলাম, আমি পরে ব্যবহার করব। আলুগুলো যখন সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে, আলুগুলো দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম, তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা চাইলে একটু মাখো মাখো রাখতেই পারো, আর আমি কিন্তু এই রেসিপিটা একটু শুকনো শুকনো করেই বানিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো শুকনোও করতে পারো বা গামাখো বানিয়ে নিতে পারো, দুটোতেই বেশ ভালো লাগবে। এদিকে দেখো আলু একটা চেপে দেখিয়ে দিচ্ছি, সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ঢ্যাঁড়সগুলো তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গিয়েছিল। প্রত্যেক কটা ঢ্যাঁড়স দেখো একদম গোটা রয়েছে, আর রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পারছো হড়হড়ে ভাব কিন্তু একদমই কম, নেই বললেই চলে। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে বেশ ভালো লাগবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেসিপিটার সাথে আর আমি লবণের ব্যবহার করছি না, তার কারণ আমার মনে হচ্ছে না যে আর লবণটা লাগবে। এই সবজি ভাজার সময় যেটুকু লবণ দিয়েছি এই লবণেই কিন্তু হয়ে গেছে। এরপর বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল পুরো মশলাটাই দিয়ে দিলাম। এই মশলাটা শেষে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু সুন্দর একটা মশলাটার যে দানা দানা ভাব সেটাও থাকে, আর সুন্দর কিন্তু একটা গন্ধ থাকে। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। রেসিপিটা খেতে কিন্তু বেশ মুখরোচক লাগে, এই জন্য আমি লেবুর রস ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে কাঁচা সর্ষের তেলের ব্যবহার করতে পারো, বা রেসিপিটা তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাও তাহলে একদম 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছে মতো। এরপর তোমরা এগুলোর মধ্যে যেটা খেতে পছন্দ করো সেটা দিয়ে নিও, বা নিরামিষ বানালে কিন্তু শেষে হাফ চামচ পরিমাণে ঘিও দেওয়া যেতে পারে, সেটাও বেশ ভালো লাগবে। রেসিপিটা দেখো আমি বেশ শুকনো শুকনো করে নাবিয়ে নিয়েছি। এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে জাস্ট একবার বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।